আমি ঘুমের ভান করে রইলাম, কিন্তু সাকিবের দুষ্টামি কিছুতেই থামছে না। ও ছোট তো, এসব ব্যাপারে একদম কাঁচা। অনেক চেষ্টা করেও ঠিকমতো কিছু করতে পারছিল না। আমি চুপচাপ শুয়ে থাকলেও মনে হচ্ছিল আর বেশিক্ষণ নিজেকে সামলে রাখতে পারবো না। মাথার ভেতর একগাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি কি উঠে বসে ওর চোখে চোখ রেখে সবটা মেনে নেব, নাকি ভান করে চুপচাপ থেকে যেটুকু হচ্ছে সেটা সেভাবেই শেষ হতে দেব? ও তো এসব বোঝে না ঠিকঠাক, তাই ওর কানে কানে বললাম, তুই এখন একটু বিশ্রাম নে, বাকি কাজ আমি করছি। তারপর যা হলো সেটা কেউ বিশ্বাস করলেও করতো না। আমার নাম নীলা, বয়স ২১। আমি আমাদের ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড়। ৩ বোন ১ ভাইয়ের মধ্যে আমি সবার আগে জন্মেছি। বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাই ছোট থেকেই অভাব কষ্টের মুখ দেখিনি। যা চাই তাই পেয়েছি। আমার বিয়ে হয়েছে, তবে এখনও সন্তান হয়নি। এটাই একমাত্র অপূর্ণতা। স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই ভালো, কিন্তু বিয়ের ৩ মাস পরই স্বামীর ছুটি ফুরিয়ে যায়, আর ও আবার সিঙ্গাপুরে ফিরে যায়। তারপর থেকে আমার জীবনের মোড় ঘুরে যায়। মন সবসময় খারাপ থাকতো, সময় কাটতো না। ও দিনে একবার দুবার ফোন দিত, তাও খুব কম সময় কথা বলতো। আমি একা একা ঘরে বসে থাকতাম, একটা অজানা অস্থিরতায় দিন কাটত। একদিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ একটা চ্যানেলে চোখ পড়ে। নানা সম্পর্কভিত্তিক নাটকীয় গল্প, মায়ের সঙ্গে ছেলে, মামির সঙ্গে ভাগ্নে, এরকম নানা সম্পর্ক নিয়ে বানানো গল্প। প্রথম দিকে শুনে অস্বস্তি লাগলেও কেমন যেন মজাও পেতে থাকি। ধীরে ধীরে ওই চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে উঠি। সারাদিন ঘরের কাজ, শ্বশুর শাশুড়ির দেখাশোনা, স্বামীর সঙ্গে নিয়ম করে কথা বলা, সব শেষে রাতে বিছানায় শুয়ে ওই গল্পগুলো শুনে মনটা হালকা করতাম। মাঝে মাঝে মনে হতো, ইস, যদি কেউ থাকতো পাশে, যার সঙ্গে কিছু করা যেত। ঠিক তখনই জীবনে আসে সাকিব। ও সহজ সরল ব্যবহার আর মজার কথা শুনতে শুনতে কখন যে আমি ভেতরে ভেতরে বদলে যাচ্ছি সেটা নিজেই টের পাইনি। আমি এমন রক্ষণশীল পরিবেশে বড় হয়েছি, অথচ অজান্তেই এক অদ্ভুত টান অনুভব করতে শুরু করি। সাকিব আমার স্বামীর বড় বোনের ছেলে, মানে সম্পর্কের দিক থেকে আমার ভাগ্নে। বিয়ের সময় একবার দেখা হয়েছিল ওর সঙ্গে, কিন্তু তেমন কথা হয়নি। তখন সাকিব এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিল। এরপর ওর বাড়ি থেকে কলেজ অনেক দূর হওয়ায় পরীক্ষার পর সে আমাদের বাড়িতে থেকে কলেজে যাতায়াত করতে শুরু করে। আমাদের বাড়ি থেকে ওর কলেজ মাত্র ১০ মিনিট দূর। প্রতিদিন সাইকেল চালিয়ে ক্লাসে যেত সাকিব। আমাদের শ্বশুরবাড়িতে ঘরের সংখ্যা খুব বেশি না, শুধু একটা বড় ঘর ছিল। সাকিব যেহেতু পড়াশুনো করবে, তাই শ্বশুরমশাই বড় ঘরের পাশেই একটা ছোট ঘর তৈরি করে দিলেন ওর জন্য। সেখানে টেবিল, চেয়ার আর একটা খাটিয়া রাখা ছিল। তবে রাতের বেলায় সাকিব মূল বাড়ির ভেতরের একটা ফাঁকা রুমে ঘুমাতো। আমাদের বড় ঘরটাই ৩টে রুমে ভাগ করা। একটায় আমি থাকি, আর একটায় শ্বশুর শাশুড়ি। মাঝখানের ঘরটা আগে ফাঁকা ছিল। সাকিব আসার পর ওখানে একটা খাট বসানো হয়, আর এখন সে সেখানেই রাতে ঘুমায়। পড়া শেষ করে রাত ১০টার পর ঘরে ফিরে ও মাঝখানের ঘরেই শুয়ে পড়ে। সাকিব বেশ ভালো ছাত্র, এসএসসিতে A+ পেয়েছে। কথাবার্তাও খুব কম বলে। না আছে বন্ধুদের সাথে আড্ডা, না আছে বাড়ির লোকজনের সঙ্গে খাতির। এমনকি ওর নালা নানিও কেউ ঠিকমতো কিছু বলে না, আর আমার সঙ্গে তো চোখ তুলে তাকায়ও না। খুব লাজুক আর চুপচাপ স্বভাবের ছেলে। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বয়সে অনেকটা বড়। শ্বশুরমশাই চোখে কম দেখেন, তাই বাইরে কম বেরোন। শাশুড়ি আবার এমন মোটা যে হাঁটা চলারই উপায় নেই। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকেন আর পান খান। শ্বশুর মাঝে মাঝে উঠোনে বা উঠোন পেরিয়ে বারান্দায় যান, কিন্তু শাশুড়িকে আজ পর্যন্ত বাইরে পা রাখতে দেখি নাই। যাই হোক, সাকিব আমাদের বাড়িতে এসেছে প্রায় ১ মাস হলো। এই কদিনে ও আমার সঙ্গে ঠিকমতো কথাও বলেনি। বুঝতে পারি আমার সামনে একটু লজ্জা পায়। আমরা একসাথেই খাই, কারণ শ্বশুর শাশুড়িকে তো বিছানায় বসেই খাওয়াতে হয়। আমি ওদের খাবার দিয়ে আসি, তারপর সাকিব আর আমি একসাথে খেয়ে নিই। সাকিব আসার পর আমার একটা সমস্যা হয়েছে। রাতের বেলা আর গল্প শোনা হয় না। আগের মতো ইউটিউবে গল্প চালু করলে মনে হয় কখন না সাকিব দরজায় এসে ডাকে, মাম, দরজা খোলো। তাই গল্প ছেড়ে বসে থাকি, কখন ফিরে আসবে। অনেক রাত পর্যন্ত পড়েও, ১০টা, ১১টা, এমনকি কখনো কখনো ১২টাও বাজে। আমার প্রায়ই ঘুম চলে আসে। সাকিব যদি সামনের দরজায় ডেকে না পায়, তখন ঘরের পাশে রান্নাঘরের দরজার দিকে গিয়ে ডাকে, কারণ আমার রুমটা ওই পাশেই। আমি তখন চট করে উঠে গিয়ে দরজা খুলে দিই।
একদিন এমনই ঘটল। সেদিন রাত প্রায় 12:30 বাজে। আমি ঘুমে ঢুলে পড়েছি। সাকিব দরজায় 10-15 মিনিট ডেকে কোনো সাড়া না পেয়ে রান্নাঘর থেকে একটা মাছ ধরার ছিপ এনে জানালার ফাঁক দিয়ে হালকা গুঁতা মারল। ঘুম ভেঙে লাফ দিয়ে উঠলাম, গিয়ে দরজা খুললাম। আমি বললাম, তুই খা, আমি বাসন ধুয়ে নি। ও বলল, মাম, আমি আজ খাবো না, আপনি ঘুমান। আমি অবাক হয়ে বললাম, কেন খাবি না? কেউ কি না খেয়ে ঘুমায়? সাকিব হেসে বলল, তোমার চোখে ঘুম, রোজ আমাকে বিরক্ত করো। আজ অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়ুন, আমি সকালে উঠে খেয়ে নেব। আমি বললাম, আমার কোনো কষ্ট হয় না, তুই যখন ইচ্ছা তখন এসে খেয়ে নিস, মাঝে মাঝে একটু ঘুম ধরে যায় আর কি। তখন সাকিব একটু থেমে বলল, তোমার জন্য আমি থাকি আর তুমি রোজ রাত জেগে থাকো, এটা ঠিক না মাম। কাল থেকে আমি পড়ার ঘরেই থাকবো, আর দাদু ঠাকুমার সঙ্গে খাবার দিলে আমাকেও ডেকে নিও, একসাথেই খেয়ে নেব। আমি বললাম, সন্ধে খেলে তোর রাত জেগে পড়তে গিয়ে আবার ক্ষুধা পাবে, তখন কি খাবি? আর এত বড় ঘর থাকতে কেন ছোট ঘরে শুতে যাবি? আমি তো কখনো বলিনি তোর জন্য আমার সমস্যা হয়। তুই কি বাইরের কেউ? তুই তো আমাদেরই ঘরের ছেলে, তোকে তো এইটুকু করতে পারতেই পারি। সাকিব বলল, ঠিক আছে মাম, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমাও, সকালে তোমার সাথে আলাপ করব। এটা বলেই ও সোজা গিয়ে ওর ঘরে শুয়ে পড়ল। আমিও উঠে এসে নিজের রুমে চলে এলাম। তবে যাই হোক, আজ প্রথম সাকিব এতটা কথা বলল আমার সাথে, অথচ একবারের জন্য চোখ তুলে তাকায়নি। এখন সকাল 8টা বাজে। সাকিব এখনও ঘুমায়। কাল অনেক রাতে ঘুমিয়েছে তো, তাই একটু বেশি ঘুমাচ্ছে। যদিও সাধারণত 6টায় উঠে উঠোনে একটু হাঁটে, তবে ওকে সকালে কখনো পড়তে বসতে দেখি না। যাই হোক, আজ তো ওর 10টার ক্লাস, ডেকে দিতে হবে। আমি ডাক দিলাম, সাকিব, সাকিব, 8টা বাজে, কলেজ যাবে না? সাকিব তখন ঘুম জড়ানো গলায় বলল, কত বাজে? আমি বললাম, 8টা বাজে। এই কথা শুনে ও এক লাফে উঠে বসে পড়ল। তাড়াতাড়ি গোসল সেরে নাস্তা খেয়ে কলেজের দিকে রওনা দিল। একটু তাড়াহুড়ো হলেও 10টার আগে পৌঁছে যাবে হয়তো। দুপুর থেকে 2টায় ও বাসায় ফিরে এলো। তবে কখনো কখনো 12টার দিকেও আসে, বিশেষ ক্লাস কম থাকলে। পড়ার ঘরে বই খাতাপত্র রেখে মুখ হাত ধুতে গেল। আমি ইতিমধ্যে দুপুরের খাবার সাজিয়ে রেখেছি। ও ঘরে ফিরে এলো, তারপর আমরা একসাথেই খেলাম। খাবার সময় খুব একটা কথা হয়নি। আমি শুধু জিজ্ঞেস করলাম, কলেজে ঠিকমতো ক্লাস হয় তো? সে বাচ্চাদের মতো মাথা নেড়ে শুধু হ্যাঁ বলল, আর কিছু না। খাবার পর ও নিজের ঘরে চলে গেল। সাধারণত দিনে ওই মাঝখানের ঘরেই ঘুমায়। সন্ধে হয়ে এলো, কিন্তু সাকিব উঠছে না। আমি পড়ার ঘরে গিয়ে ডাক দিলাম। ডাক শুনে সাকিব ঘুম থেকে উঠে বসল। চোখ কোচরাতে কোচরাতে বলল, কি হয়েছে, ডাকছো কেন মাম? আমি বললাম, না কিছু না, সন্ধে হয়ে গেছে, তুমি এখনো ঘুমাচ্ছ, পড়তে বসবে না? সাকিব বলল, সন্ধে নাকি, দেখি কত বাজে। বলে ও টেবিলে রাখা হাতঘড়ির দিকে তাকালো। তারপর উঠে গিয়ে মুখ হাত ধুতে গেল। আমি তখন চুপচাপ ওর পড়ার ঘরে বসে আছি। সাকিব মুখ ধুয়ে ফিরে এসে বলল, তুমি এখনও এখানে বসে আছো? রান্নার কাজ শেষ? আমি হেসে বললাম, সে তো অনেক আগেই শেষ করেছি, ক্ষুধা লাগছে নাকি? সে বলল, আরে না, এমন সন্ধ্যের সময় ক্ষুধা লাগে নাকি, তবে একটা চা হলে ভালো লাগতো। আমি বললাম, চা পাতা মনে হয় শেষ হয়ে গেছে, কালকে এনে দেব। সে বলল, ঠিক আছে। তারপর বলল, এখন যাও, আমি পড়তে বসব। আমি বললাম, আচ্ছা বাবা, ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। বলেই আমি বড় ঘরে চলে এলাম। ঘণ্টা দুয়েক পরে শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম। তারা খাচ্ছেন, আমি পাশে বসে আছি। হঠাৎ শ্বশুর বললেন, বৌমা, সাকিব ঠিকমতো পড়াশুনো করছে তো? তুমি একটু খেয়াল রেখো। আমি বললাম, বাবা, আপনি একদম চিন্তা করবেন না, সাকিব খুব ভদ্র ছেলে, তাকে পড়তে বলার দরকার পড়ে না, নিজে থেকেই পড়ে নেয়। শ্বশুর বললেন, তা জানি বটে, কিন্তু দায়িত্ব তো আমাদেরও কিছু আছে। আমি হেসে বললাম, চিন্তা করবেন না বাবা, আমি ওর পাশে থাকি সব সময়। আর হ্যাঁ, কাল সকালে চা পাতা আনবেন তো? আজ সন্ধ্যায় সাকিব চা খেতে চাইছিল। শাশুড়ি তখন বলল, সাকিবদের বাড়িতে সবাই চা খায়, আমিও ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু বলার কথা ভুলেই গেছি। আর তোমার শ্বশুরের দরকার নেই বাজারে যাওয়ার, এখন থেকে যা লাগবে সাকিবকে দিয়ে আনাবে, আমি সকালে ওকে বলে দেব। আর বৌমা, তুমি নাস্তার সময় মনে করিয়ে দিও, আমি ওর সাথে কথা বলবো। আমি বললাম, ঠিক আছে মা। তারপর ওরা খাওয়া শেষ করা পর্যন্ত আমি পাশে বসে রইলাম। খাওয়া শেষে বাসনপত্র গুছিয়ে নিজের রুমে এলাম। একটু পর মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। কথায় কথায় রাত 10টা বেজে গেল। ভাবলাম দেখি সাকিব কি করছে। দরজা খুলে পড়ার ঘরের কাছে গেলাম। কাছে যেতেই ওর পড়ার আওয়াজ পেলাম। ওর মনোযোগ নষ্ট না হয় এই ভেবে আর ঢুকলাম না, বড় ঘরে ফিরে এলাম। রাত প্রায় 11টা বাজে, তবু সাকিব এখনো খেতে আসেনি। আমি একা একা জেগে আছি। পড়ার ঘরে যাব, কিন্তু সাহস পাচ্ছি না।
অন্ধকারে ভীষণ ভয় পাই, তাই বাইরে না গিয়ে জানালা খুলে চুপচাপ বসে থাকলাম। অপেক্ষা করতে করতে কখন যে 11:30টা বেজে গেল টেরই পেলাম না। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে উঠে শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মা, সাকিব রাতে ঘরে আসেনি? শাশুড়ি বলল, না রে বৌমা, কেন, কি হয়েছে? আমি বললাম, না কিছু না মা, বড় ঘরে আসেনি, পড়ার ঘরেই ঘুমিয়েছে মনে হয়। আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করছিলাম, তারপর কখন যে ঘুমিয়ে গেছি। শাশুড়ি অবাক হয়ে বলল, কি বলো, ও পড়ার ঘরে ঘুমাবে কেন? এই ঘরে ওর কি সমস্যা? আমি বললাম, জানি না মা, সারাক্ষণই তো ওর খেয়াল রাখি, আমার মনে হয় ও আমাকে লজ্জা পায়। শাশুড়ি বলল, লজ্জা পাবে কেন? তুমি তো ওকে কত যত্ন করো, আমি নিজেই দেখি তুমি কেমন খাটছ, কেমন মায়া করো। সাকিব তো আমাদেরই ছেলে, লেখাপড়া করবে, কিছু লাগলে তোমাকে বলবে, না হলে আমাদের বলবে। তুমি তো আমার লক্ষ্মী বৌমা, সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ। তারপর বলল, চলো ডাকো ওকে, কলেজে যাওয়ার